নমস্কার, ইটিভি ভারতে সবাইকে স্বাগত জানাই। সঙ্গে আমি রয়েছি অনামিকা। গান আমাদের মনের একটা অন্তরের জায়গা সৃষ্টি করে, যেটা সবাই মন খারাপের সময় হোক বা অন্য সময় অবসর সময়ও গান দিয়ে যেন মানুষের মন খারাপের সঙ্গী হয়ে দাঁড়ায়। সেরকমই গানের সেই সঙ্গীতটাকে ধরে রাখে সঙ্গীত শিল্পীরাই। সেরকমই আমাদের সঙ্গে আছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী পিউ মুখার্জি। পিউদি, অনেক ধন্যবাদ ইটিভি ভারতের পক্ষ থেকে। থ্যাংক ইউ সো মাচ। প্রথমেই জানাই, তুমি অনেক ধরনেরই গান গাও, বিশেষ করে ক্লাসিক্যাল তোমার হচ্ছে একটা বিশেষ জায়গা। তো তুমি সেই বিষয়ে গান করার ক্ষেত্রে তুমি এই অভিজ্ঞতাটা কীরকম বলবে, মানে কেমন, তোমার কোন জনারের বেশি ভালো লাগে আর কি? সব রকমেরই তো তুমি গান গাও। ভালো লাগে মানে গান ব্যাপারটাই তো খুব পছন্দের একটা বিষয় বলে সেই বিষয়টা আমি খুবই সৌভাগ্যবতী যে আমি সেইটাকে আমার পেশা হিসেবে গ্রহণ করার সুযোগ পেয়েছি। কারণ আমার জীবনের এই পেশা শুরু হয়েছে অনেকটা পরে। আমি প্রথম জীবনে আমার স্টুডেন্টশিপ মানে ছাত্রজীবন শেষ হওয়ার পরবর্তীতে আমি কিন্তু চাকরি করেছি অনেক বছর। হ্যাঁ, যদিও আমি সঙ্গীত শিক্ষিকা হিসেবেই চাকরি করতাম স্কুলে, কিন্তু তখনও প্রফেশন করার কথা ভাবিনি। কিন্তু আগামী দিনে যখন আমি একটা রিয়েলিটি শোতে গেলাম, তারপরে আমার অনেক ধরনের গান গাওয়ার একটা এক্সপোজার এলো ধীরে ধীরে। কারণ তার আগে আমার কাছে গান মানে মূলত শাস্ত্রীয় উপশাস্ত্রীয় সঙ্গীতই ছিল। তার পরবর্তীতে আমি ধীরে ধীরে বিভিন্ন ধরনের বিভিন্ন ধারার গানের সাথে পরিচিত হতে শুরু করলাম। তো এটা একটা খুব সুন্দর অভিজ্ঞতা। এখন সব ধরনের গান মানুষ শুনতে চান আমার কাছে, বিশেষত ঠুমরি শুনতে চান, কাজরি শুনতে চান, আবার পুরোনো দিনের বাংলা গানও শুনতে চান। আমার ভালোই লাগে, এটা খুব ভালো। এই যে তুমি বললে যে পেশা হিসাবে বেছে নিয়েছিলাম, তো কখন মনে হলো যে সঙ্গীতটাই যেন আমার জীবনের অন্যতম পেশা হয়ে দাঁড়াবে? মানুষ তো যখন স্কুলে পড়ে বা কলেজে পড়ে তখন তো জিজ্ঞাসা করা হয় যে বড় হয়ে কী হতে চান আর কি। তো সেক্ষেত্রে আপনার কখন মনে হলো যে আমি এই পেশাটাকেই বেছে নেব? ওই যে বললাম যে যখন আমি একটি রিয়েলিটি শোতে যাই 2014 সালে, তখনও আমি অলরেডি চাকরি করি এবং ওই শোয়ের যিনি ডিরেক্টর ছিলেন, ডিরেক্টর এবং এক্সিকিউটিভ প্রডিউসার দুজনেই আমাকে বললেন যে তুমি চাকরি করে তোমার জীবনে যে নিশ্চয়তাটা করেছো সেই নিশ্চয়তার হয়তো তোমার থাকবে না আগামী দিনে, কিন্তু তোমার যেটা ভালোবাসার জায়গা, যেটা তোমার প্যাশনের জায়গা, সেটা কিন্তু তোমাকে অনেকটা জীবনে অনেকটা শান্তি দেবে। তুমি কিন্তু সেইটা একটা ভেবে দেখতে পারো। মানে আমি কিন্তু তখন একটা প্রফেশন সুইচ ওভার করবো এটা ভাবতেই আমার বেশ অসুবিধে হচ্ছিল, কারণ চাকরি মানে একটা সিকিওর জব। তো এই সিকিওর জায়গাটা থেকে সরে এসে মানে এই প্রফেশনটাতে তো ভীষণ অনিশ্চয়তা আছে। যারা আছেন বা যারা থেকেছেন, এটা আমার কথা নয়, এটা মায়েস্ত্র পণ্ডিত বিক্রম ঘোষজি বলেছেন কোনো এক ইন্টারভিউতে। আমার শোনা সেটা যে ওনার বাবা পণ্ডিত শঙ্কর ঘোষজি বলেছিলেন যে আজকে যদি ডাল ভাত খাও কালকে বিরিয়ানি খাওয়ার সুযোগ থাকতে পারে। আর্টিস্টদের জীবন কিন্তু খুব অনিশ্চয়তায় ভরা। সুতরাং ওই অনিশ্চয়তাটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েই কিন্তু আমাদের জীবন চালাতে হয়। দেখা গেছে তুমি অনেক রকম পুরস্কারও পেয়েছো, গানের মাধ্যমে তুমি অনেক রকম পুরস্কৃত হয়েছো। তো এই একটার পর একটা যে তুমি খেতাব জিতেছো, সেই অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করো। পুরস্কার সবসময় এমন একটা জিনিস যেটা তোমাকে বুস্টিং দেবে, যেটা তোমাকে কনফিডেন্স দেবে, এবং তুমি ঠিক কোন জায়গায় বিরাজ করছো, কোন জায়গায় তোমার অ্যাকচুয়ালি মানে যেটাকে আমরা বলি যে প্যারামিটারটা কী আছে সেটা বোঝার একটা মাপকাঠি ডেফিনেটলি পুরস্কার। এবং কখনো কখনো পুরস্কার মানুষকে আনন্দ শুধু নয়, একটু মানসিক জোরও দেয়। তো সেগুলো সবসময় পর্যায়ক্রমে বিভিন্ন সময় আমার জীবনে এসেছে এবং সেগুলো আমার মানে আমাকে এগিয়ে নিয়ে যেতেই সাহায্য করেছে।
হ্যাঁ, এই যে বললে তুমি পুরস্কার এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, দেখা গেছে তুমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে বোধহয় পড়াশোনা করেছো। হ্যাঁ, তো সেখানে নিশ্চয়ই সঙ্গীত নিয়েই পড়াশোনা। তো কেন মনে হলো যে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে আমি সঙ্গীত নিয়েই পড়বো? না, অনেকেই জানেন না হয়তো, আমি কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ইতিহাসে এবং বিএডও করেছি। তারপরে আমি সঙ্গীত নিয়ে পড়াশুনো করেছি। সেটা আমার ভালো লাগার জায়গা থেকেই করেছিলাম, যে আমার যে বিষয়টা আমার পছন্দের, যে বিষয়টা আমি নিয়ে কাজ করতে চাইবো আগামী দিনে, বা আমি যেটা ছাত্রদের পড়াই, মানে তখন তো আমি অলরেডি মিউজিক টিচার, তো আমি যেটা বাচ্চাদের শেখাই সে বিষয়ে আমার যদি একটু গভীরতম জ্ঞান না থাকে তাহলে সেটা আমি শিক্ষা দেবো কী করে। প্লাস আমার নিজেকেও নিজের তৈরি করা দরকার ছিল, সেই কারণেই রবীন্দ্রভারতীতে যাওয়া। হ্যাঁ, এটা অবশ্যই জানা ছিল না যে ইতিহাসের স্নাতকোত্তর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, তারপরে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে গান নিয়ে, মানে এটা কিন্তু সত্যিই জানা ছিল না। তারপরে বিষয় হচ্ছে যে মানে আমি একটু ব্যক্তিগত জীবনেই আসি। গান তো চলতেই থাকে, যেহেতু একজন সঙ্গীত শিল্পী সবসময় গান একটা থাকেই। তো এই গানের বাইরে মানে কি ভালো লাগার বিষয় হয়? আমি খুব সংসার করতে ভালোবাসি, মানে রান্না বান্না, তারপরে বাড়িঘরদোর সাজানো। আমার বেশি দিন একরকম সব আসবাবপত্র থাকলে ভালো লাগে না, চেঞ্জ করতে থাকি। পর্দা, শপিং করতে খুব ভালোবাসি, গল্পের বই পড়তে ভালোবাসি, ছবি দেখতে ভালোবাসি, ছায়াছবি দেখতে। গানটা তো আমার পার্ট, মানে ওটা তো আমি নিয়েই চলি। সুতরাং গান শুনতে ভালো লাগে বা শুনে থাকি, এই কথাটা আমার মনে হয় না আমাদের শিক্ষার্থী, সঙ্গীতের শিক্ষার্থী হিসেবে এটা বলা উচিত। এটা আমাদের কাজের মধ্যে পড়ে, এটা করতেই হয়। কিন্তু এগুলোর বাইরেও যেগুলো ভালোবাসি সেটা হচ্ছে ওই ঘর গোছানো, রান্নাবান্না করা। সে গেল কোথায়, আমি বা কোথায়, যদি না জানা বাসি কেন গায়, আমার কানায় কে গেছে হারায়, স্মরণের বেদনায় কেন মনে নিলে বাসি কেন গায়। তো একজন বড় সঙ্গীত শিল্পী হিসাবে কি সবসময় একটা রেয়াজ প্রয়োজন আছে? যে গলার ক্ষেত্রে অনেক সময় বলা হয়, আমি একটা খুব মানে খুব নর্মাল কোয়েশ্চেন করছি, যে বলা হয় না যারা গান শিখছে আর কি, তারা বলা হয় যে আইসক্রিম খাওয়া যাবে না, কি দই খাওয়া যাবে না, বলে গানের গলা খারাপ হয়ে যেতে পারে। এটা কি খুব ম্যাটার করে? না, আমি প্রচুর আইসক্রিম খাই, প্রচুর দই খাই, কিন্তু সব কিছুরই একটা মানদণ্ড মেনটেন করে আর কি। প্রথমত হচ্ছে আমরা অনেক সময় এটা ভুলে যাই যে সঙ্গীত শিল্পীদের কিন্তু শরীরটাকেও যত্নে রাখতে হয়, কারণ গলা যেহেতু শরীরেরই অঙ্গ। শুধু সঙ্গীত শিল্পী নয়, যারা পারফর্মিং আর্টে রয়েছেন তাদের ইকুয়ালি শরীরটার ব্যাপারেও খেয়াল রাখতে হয়। তাই যখন 25 বছর বয়স ছিল তখন খাওয়া দাওয়ার নিয়ন্ত্রণ ছিল না, প্রচুর খাওয়া দাওয়া করতাম, কিন্তু এখন বয়সটা বেড়েছে তাই খাওয়া দাওয়ার নিয়ন্ত্রণটা করতে হয় বলে আইসক্রিমটা কম খাই। এখন যারা সঙ্গীত জগতে আসতে চাইছেন, যারা সঙ্গীত শিল্পী হতে চাইছে, তাদের জন্য কি টিপস দেবে? আমি তো নিজেই এখনও সঙ্গীত জগতের হয়ে উঠতে পারিনি পুরোটা, আমি এখনও চেষ্টায় রয়েছি। আমি নিজেই একজন শিক্ষার্থী। আমার থেকে যারা ছোট, আমার যেটা মনে হয় একটাই কথা বলার, যে প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, এই একটাই জিনিস আছে যেটা তোমাকে কনফিডেন্স দেবে, যেটা তোমাকে পে ব্যাক করবে। শেষ প্রশ্নে চলে যাই, সেটা হচ্ছে যে এই হায়দ্রাবাদে এসছো, নিজামের শহরে এসছো, পশ্চিমবঙ্গ থেকে একটু বেরিয়ে এসছো, সেখানে তোমার মানে এখানে এই অনুষ্ঠানে কেমন লাগছে? যদি এই অনুষ্ঠান আর এই শহর সম্বন্ধে যদি একটু বলো। আমি হায়দ্রাবাদে আগেও 3 বার এসেছি, এটা আমার 4র্থবার। আমার প্রতিবারই হায়দ্রাবাদ ভীষণ ভালো লাগে। আর হায়দ্রাবাদের বাঙালি তথা হায়দ্রাবাদবাসী যারা, তাদের প্রত্যেকের উদ্দেশ্যে একটাই কথা বলবো, এনারা অসম্ভব মিউজিক্যাল। আর প্রতি বছর, মানে প্রত্যেক বছর না, প্রত্যেক সময় যখনই এসেছি, প্রতিবারেই আমাকে কিন্তু তাদের উপস্থিতি, তাদের সঙ্গীত প্রেম আমাকে মুগ্ধ করেছে। আর হায়দ্রাবাদ শহর সম্পর্কে তো বলার কিছু নেই, এখানে এলে তো শপিং ম্যান্ডেটরি, খাওয়া ম্যান্ডেটরি। তো হায়দ্রাবাদ একেবারেই ভীষণ ভীষণ ভালো পছন্দের জায়গা।
এই অনুষ্ঠান দিলকাশির সম্বন্ধে যদি একটু কিছু বলা হয়। আমি উত্তরায়ণের কাছে কৃতজ্ঞ যে এমন সুন্দর একটা অনুষ্ঠান ওনারা ভেবেছেন, এবং সর্বোপরি দুজন গুণী ব্যক্তি তথা ভারতবর্ষ তথা পৃথিবীর দুই বিখ্যাত নাম, রাঘব চট্টোপাধ্যায় এবং শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, তাদের সঙ্গে আমি এক মঞ্চে পারফর্ম করার সুযোগ পাচ্ছি। এটা আমাকে উত্তরায়ণই করে দিয়েছে, তাই উত্তরায়ণের কাছে আমার অসীম কৃতজ্ঞতা, সমস্ত কর্মকর্তাদের কাছে যারা আমাকে অন্তত যোগ্য মনে করেছেন যে এই স্টেজটা আমি আসতে পারি আর কি সাধারণ মানুষের সামনে। ইটিভি ভারতের দর্শকদের জন্য তুমি যদি কিছু বলো। ইটিভি ভারত তো আমরা খুব ছোট বয়স থেকে, এই নামটা হঠাৎ খুব নস্টালজিক করে দিল। ছোট বয়সে তখন তো অনেক চ্যানেলের মধ্যে এটা অন্যতম একটা পপুলার চ্যানেল ছিল। তো দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলার যে ভারতীয় সঙ্গীতের সঙ্গে থাকুন, আর এইভাবে সংস্কৃতি মনস্ক মানুষদের সঙ্গে আরও বেশি বেশি করে জুড়ে থাকুন।